ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষা দেওয়ানি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওটিতে আপনাদের শোনাবো কিশোর বিপ্লবী নেতা ক্ষুদিরাম বসুর জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা। একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। পীতাম্বর দাসের লেখা গানটি ক্ষুদিরামের ফাঁসির গান। ভারতের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানের গৌরব গাথা রচনা করা এক সর্বকনিষ্ঠ অমর বিপ্লবী ক্ষুদিরাম বসু ভারত থেকে ব্রিটিশ শাসন উৎখাত করার জন্য সশস্ত্র বিপ্লবে অংশ নিয়ে দেশের জন্য নিজের প্রাণ ত্যাগ করতে পিছপা না হওয়া এক তরুণ, যিনি ছিলেন মৃত্যুর মুখে দাঁড়িয়ে জীবনে জয়গান গাওয়া এক অসম সাহসী প্রতিবাদী যুবক। তিনিই প্রথম বাঙালি বিপ্লবী যাকে ব্রিটিশ সরকার ফাঁসি দিয়েছিল। কিশোর বিপ্লবী ক্ষুদিরামের ফাঁসি ভারতীয় জনমানসে স্বাধীনতা আন্দোলনের পথে একটি নতুন যুগের সূচনা করে। জন্ম, পরিচয় ও নামকরণ। তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্গত মেদিনীপুর জেলা শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মোহবনী গ্রামে ৩রা ডিসেম্বর 1889 সালে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেন। তার পিতা তৈলক্যনাথ বসু ও মাতা লক্ষ্মীপ্রিয় দেবীর চতুর্থ সন্তান ছিলেন তিনি। প্রথম দুই পুত্র সন্তান মৃত্যুবরণ করার অপর পুত্রের মৃত্যুর আশঙ্কায় তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তার বড় বোনের কাছে ৩ মুঠি খুদের বিনিময়ে ক্ষুদিরামকে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে কেনা শিশুটির নাম তাই ক্ষুদিরাম রাখা হয়। পরবর্তীতে তিনি তার বড় বোন অপরূপা দেবীর কাছে বড় হন। শিক্ষা জীবন। ক্ষুদিরাম বসুর শিক্ষা জীবন শুরু হয় তমলুকের হ্যামিল্টন স্কুলে। 1902 সালে ক্ষুদিরাম তার বোন অপরূপার স্বামী অমৃতর সাথে তমলুক শহর থেকে মেদিনীপুরে চলে আসেন। সেখানে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে ভর্তি হন। এই স্কুলে পড়াকালীন ক্ষুদিরাম হেমচন্দ্র কানুঙ্গ, জ্ঞানেন্দ্রনাথ বসু, সত্যেন্দ্রনাথ বসুর বিপ্লবী ভাবাদর্শে উদ্বুদ্ধ হন। স্কুলের শেষ পরীক্ষায় পাশ করে মেদিনীপুর কলেজে ভর্তি হলেও তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে সত্যেন্দ্রনাথ বসুর কাছে রাজনৈতিক শিক্ষা নেন। কর্মজীবন। বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসুর চেষ্টায় বঙ্গভঙ্গ আন্দোলন খুব জোরালো হয়ে উঠেছিল। তিনি চেয়েছিলেন অল্প বয়সী ছেলেদের নিয়ে একটি দল গড়ে তুলতে। তার এই দলে যোগ দেবার পর থেকেই ক্ষুদিরামের জীবনে ও ব্যক্তিত্বে বিশেষ পরিবর্তন দেখা দিল। ক্ষুদিরাম হয়ে উঠলেন অন্য মানুষ। লাঠি খেলা শিখলেন, ব্যায়ামের দ্বারা শরীরকে আরো মজবুত করে তুললেন। তার সংকল্প ছিল গ্রামের সকল মানুষকে সত্যিকারের মানুষ করে তোলা। জনগণের সেবা করাই ছিল তার ব্রত। কখনো কাউকে উপবাসী দেখলে তিনি দ্রুত অন্নের ব্যবস্থা করে দিতেন। প্রাকৃতিক দুর্যোগেও মানুষের সাহায্যের জন্য তিনি বাড়ি বাড়ি ঘুরে অর্থের সংগ্রহ করতেন। বিপ্লবী জীবন। ক্ষুদিরাম বসু তার প্রাপ্ত বয়সে পৌঁছানোর অনেক আগেই একজন ডানপিটে রোমাঞ্চপ্রিয় হিসেবে পরিচিত লাভ করেন। 1902-03 সালে বিপ্লবী নেতা শ্রী অরবিন্দ ঘোষ এবং সিস্টার নিবেদিতা মেদিনীপুর ভ্রমণ করে এবং জনসম্মুখে বক্তব্য রাখেন এবং বিপ্লবী দলগুলির সাথে গোপন পরিকল্পনা করেন। তখন ক্ষুদিরাম বিপ্লবে যোগ দিতে অনুপ্রাণিত হন। এইখানেই তার বিপ্লবী জীবনের অভিষেক। 1902 সালে তিনি নবগঠিত যুগান্তর দলে যোগদান করেন। অল্প বিন্দু সময়ের মধ্যেই তিনি সবার চোখে গুরুত্বপূর্ণ সক্রিয় সদস্য হয়ে ওঠেন। দলের সেই সময় বিলেতি দ্রব্য বয়কট, বিলাতি লবণের নৌকা ডোবানো প্রভৃতি কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্বদেশী আন্দোলন সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।
1906 সালে মেদিনীপুরের এক প্রদর্শনীতে বিপ্লবী পত্রিকা সোনার বাংলা বিলি করার সময়ে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হন, কিন্তু অল্প বয়স বলে সরকার কর্তৃক মামলাটি প্রত্যাহার হয়ে যায়। কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা। আলিপুর আদালত প্রাঙ্গণে বন্দে মাতারাম ধ্বনি উচ্চারণ করার অপরাধে কলকাতা প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড সুশীল সেন নামক 16 বছর বয়সের এক কিশোরকে প্রকাশ্য স্থানে বেত মারার আদেশ দেন। এই শাস্তির বদলা নিতে ও সেই সময় বিপ্লবীদের বিরুদ্ধে বিভিন্ন দমনমূলক কার্যকলাপের জন্য যুগান্তর দল অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তার কারণে কিংসফোর্ডকে বিহারের মুজাফফরপুর বদলি করা হয়। সেখানে তাকে হত্যার দায়িত্ব পড়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকির ওপর। 1908 সালের 30 এপ্রিল রাত 8টার সময় ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি রাতের অন্ধকারে কিংসফোর্ডের গাড়ি ভেবে ভুল করে ঘোড়ায় টানা ফিটন গাড়িতে বোমা নিক্ষেপ করে। এতে নিরপরাধ কেনেডি সাহেবের স্ত্রী মিসেস কেনেডি ও তার কন্যা মারা যান। অত্যাচারী কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। ফাঁসির সাজা। ক্ষুদিরাম বসু হত্যাকাণ্ডের স্থল থেকে 25 মাইল দূরে ওয়েইনি স্টেশনে পরদিন ধরা পড়েন। অপর বিপ্লবী প্রফুল্ল চাকিকে ধরার চেষ্টা হলেও তিনি নিজের রিভলভারের গুলিতে আত্মঘাতী হন। কয়েক মাস বিচারের পর ক্ষুদিরামের ফাঁসির হুকুম হয় ভারতীয় দণ্ডবিধির 302-144 ধারায় মুজফ্ফরপুর জেলে। ফাঁসির দিন ধার্য হল 1908 সালের 11 আগস্ট। সেই দিন খুব ভোরে ক্ষুদিরাম উঠে পড়েছিলেন, ভাবছিলেন তাকে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে, অথচ সবাইকে ছেড়ে যেতে মন সরছিল না তার। কিন্তু নির্ভীক হৃদয়ে তিনি ফাঁসির জন্য তৈরি হলেন। হাসি মুখে ফাঁসির দড়ি গলায় দিয়ে তিনি মৃত্যুকে বরণ করলেন। দেশ মাতৃকার পায়ে নিজস্ব প্রাণ আহুতি দিয়ে অমর হয়ে রইলেন। উপসংহার। ক্ষুদিরামের জীবন সাহসী ত্যাগ, সংবেদনশীলতা, স্বদেশপ্রেম, শান্ততা, বিদ্রোহ এবং যৌবনের প্রতীক। ক্ষুদিরামের মৃত্যু গোটা দেশবাসীর মনকে স্বাধীনতার জন্য আন্দোলিত করেছিল, দেশবাসীকে অন্তর থেকে জাগিয়ে দিয়েছিল। সে কারণ নিজস্ব শক্তি, মর্যাদাবোধ এবং বীরত্ব সম্পর্কে অবজ্ঞাহীন কোন জাতির তন্দ্রাচ্ছন্ন অবস্থাকে নাড়িয়ে দিয়েছিল এই যুবক। ক্ষুদিরামের শহীদ তার সময়ের যুব সমাজের জন্য জীবনের এক নতুন অর্থ, মর্যাদার ধারণা নিয়ে এসেছিল, যা এখনো পর্যন্ত তাৎপর্যবাহী। তার আদর্শের ধৃত ছাত্র যুবদের আজও অনুপ্রেরণা যোগায়। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারায় একজন মহান শহীদ। কবি লিখেছেন তার উদ্দেশ্যে, শহীদ তুমি দেশের জন্য হয়েছ গো বীর, তাই তো আমরা আজকে স্বাধীন উন্নত মোদের শির। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।